ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ পিরিয়ডিক টেবিল চ্যাপ্টার পুরো একটা ভিডিওর মধ্যে একটা ক্লাসের টোটাল চ্যাপ্টার কমপ্লিট। এটা তোমাদের অনেকের মনে হতে পারে যে এরকম সম্ভব একটা ক্লাসের মধ্যে পুরো, তাও আবার অতক্ষণের সময়ের মধ্যে নয়, মাত্র কয়েকটা মিনিটের মধ্যে পুরো চ্যাপ্টার কমপ্লিট হতে পারে। হ্যাঁ, পুরো কনসেপ্ট যদি বিশ্বাস থাকে পুরো কনসেপ্ট তুমি পেয়ে যাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত একটু মন দিয়ে দেখো, কয়েকটা মিনিটের মধ্যে আমি পুরো পর্যায় সারণী চ্যাপ্টারের ফুল কনসেপ্ট দিয়ে দেবো। ঠিক আছে, তো দেখো, প্রথমে আমরা ক্লাস 10 লেভেলে আমরা কি শিখেছি, যে পর্যায় সারণী আছে, তার আধুনিক দীর্ঘ পর্যায় সারণী বলছি, 7টা পর্যায় আছে আর 18টা শ্রেণী আছে। শ্রেণীগুলো উলম্ব আর পর্যায়গুলো হচ্ছে আনুভূমিক, হ্যাঁ কি না? দেখো এরকম ভাবে আছে। আমি মৌলগুলো সব লিখিনি কেন, একটু মুখস্থ করার চেষ্টা করবে বলতে। দেখো, তোমরা মাধ্যমিকে 20টা পর্যন্ত মুখস্থ রাখতে, আমি বলবো এইচএসে তুমি 30টা পর্যন্ত মুখস্থ রাখো, আপ টু জিঙ্ক। আর যদি পসিবল হয় 1 নম্বর 2 নম্বর গ্রুপ আর এদিক থেকে 13 থেকে 18টা গ্রুপ ওয়াইজ মুখস্থ রাখলে ভালো হয়। আস্তে আস্তে করো, এত তাড়াহুড়োর ব্যাপার নেই। আর একটা ব্যাপার কি, দেখো 6 নম্বর পর্যায়ে যে এই যে 57 পরে 72 হয়ে গেছে, 58 থেকে 71 দেখো নিচে রাখা আছে। এটা শুধু প্রথম আর শেষ মৌলটা মুখস্থ রাখলেই হবে। তো এটা আমি শুধু জাস্ট বলছি মৌলগুলোকে চেনার জন্য। এখন তোমাদের যেটা জানতে হবে যে কোন গ্রুপের বা কোন পর্যায়কে কি বলে না বলে সেই সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। যেমন দেখো, ক্লাস 10-এ তুমি এটা অতি হস্য পর্যায়, এটা হস্য পর্যায়, এগুলো সব জেনেছিলে। এখন যেটা জানতে হবে, আর তাছাড়া আরো এগুলো জেনেছিলে, 1 নম্বরকে ক্ষার ধাতু, 2 নম্বরকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু, 15কে নিক্টোজেন, 16কে চ্যালকোজেন, 17কে হ্যালোজেন গ্রুপ বলে, 18কে নোবেল গ্যাস, এগুলো সব জেনেছো। 11-12 যেগুলো লাগবে, এগুলো তবে অবশ্যই লাগবে। হ্যাঁ, 11টাকে মুদ্রা ধাতু বলে, এই কটাই লাগবে: ক্ষার ধাতু, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, মুদ্রা ধাতু, নিক্টোজেন, চ্যালকোজেন, হ্যালোজেন, নোবেল গ্যাস, এইটা জানতে হবে। আর প্রত্যেকটা গ্রুপের সাধারণ ইলেকট্রন বিন্যাস জানতে হবে। যেমন ধরো গ্রুপ 1, দেখো আমি পরের পেজে আসছি। গ্রুপ 1-এ যে মৌলগুলো আছে সবার আমি ইলেকট্রন বিন্যাস করেছি, ইলেকট্রন বিন্যাস শিখে গেছে অবশ্যই। দেখো এর শেষ কক্ষটা নিশ্চয়ই 1s1 দেখতে পাচ্ছ। আচ্ছা, এর শেষ কক্ষটা দেখো 2s1, এর শেষ কক্ষটা 3s1, এর শেষ কক্ষ 4s1, এর শেষ কক্ষ 5s1। সবার ইলেকট্রন বিন্যাস করে দেখতে পেয়েছো, একটা কমন জিনিস। সবারই দেখো s1 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 s1। তাই জন্য 1 নম্বর গ্রুপের আমি সাধারণ ইলেকট্রন বিন্যাস লিখতে পারি ns1। ঠিক আছে, সেরকম 2 নম্বর গ্রুপের দেখো সবারই, দেখো এটা তো বুঝতেই পারছো, এটা লাস্ট কক্ষ, এটা এরও লাস্ট কক্ষ, এটা 1, এটা 2, এটা 3, এটা শেষ কক্ষ, এটা শেষ কক্ষ, এটা শেষ কক্ষ। সবার দেখো ns2, মানে লাস্ট কক্ষে s এ দুটো করে আছে, ওই জন্য এর সাধারণ ইলেকট্রন বিন্যাস ns2। আবার 3 নম্বর যখন করছি, এর দেখো শেষ কক্ষ কোনটা, অ্যাকচুয়ালি শেষ কক্ষ এইটা, হ্যাঁ কি না? কারণ দেখো 1 2 3, এখানে আবার 3, মাঝখানে 4 হয়ে গেছে, 4টা তো শেষ কক্ষ। এখানে কিন্তু শেষ কক্ষটা শেষে ছিল, এখানে শেষ কক্ষটা আগে চলে এসেছে, যেহেতু 4s আগে, তারপর 3d হয়। তো যাই হোক, শেষ কক্ষ 4s2, এর শেষ কক্ষ 5s2, 6s2, 7s2, তাহলে আমি লিখতে পারি কি ns2। কিন্তু এটা ns2 লিখছো, আবার এটাও ns2, কিরকম একই রকম হয়ে যাচ্ছে। সেই জন্য কি হবে, এর যেহেতু লাস্ট ইলেকট্রন ডিতে ঢুকেছে, ডিটাও আমরা মেনশন করে দেবো। দেখো 4s হলে 3d হচ্ছে, 5s হলে 4d হচ্ছে, 6s হলে 5d হচ্ছে, মানে ডিটা এক ঘর আগে। মানে আমি এটাকে যদি ns ধরি, তাহলে 3d বা 4d বা 5d টাকে আমরা nd বলতে পারবো না, বলবো n-1d। সিম্পল। 4s টাকে যদি তুমি ns বলো, 3d টা তো এক ঘর আগে, 3 এক ঘর আগে হচ্ছে, মানে nd নয়, n-1d। ঠিক আছে, মাথায় একটা বলে 1 লিখেছি। এটা 3 নম্বর। 4 নম্বরে কি হবে বলো তো, ns2, n-1d2, এরকম করে করে n-1d3, n-1d4, n-1d5, আর করিনি, n-1d9, n-1d10, চলবে আপ টু 10 পর্যন্ত। আবার 13 নম্বর গ্রুপে দেখো লাস্ট কক্ষ কোনটা, এই দুটো মিলিয়ে, কারণ দেখো এটা 1, এই দুটো মিলিয়ে দেখো 2, এখানে দেখো দুটো মিলিয়ে 3, তারপর একটা দুটো মিলিয়ে 4, মানে এই দুটো মিলিয়ে লাস্ট কক্ষ হচ্ছে। এখানে লাস্ট কক্ষ যেমন একটা নিয়ে হচ্ছে, এখানে লাস্ট কক্ষ একটা নিয়ে হচ্ছে, 2টা, এটা দেখো 3টা লাস্ট কক্ষ, এটা তো আগের কক্ষ। হ্যাঁ, এখানে দুটো নিয়ে লাস্ট কক্ষ হচ্ছে, 3s3p, দুটোই 3, তাই না? 4s4p, দুটো মিলিয়ে, ওই জন্য আমি এর সাধারণ ইলেকট্রন বিন্যাস লিখছি ns2np1। তাহলে 14 নম্বর গ্রুপে কি হবে, ns2np2, ns2np3, ns2np4, এরকম করে করে হবে। তো আমি যেটা বলতে চাইছি, দেখো 1 আর 2 নম্বর গ্রুপে দেখো শেষ ইলেকট্রনটা দেখো এসে ঢুকেছে। 1 নম্বর আর 2 নম্বর গ্রুপে লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকেছে, এসে ঢুকেছে। সেই জন্য এরা এস ব্লক। 1 নম্বর আর 2 নম্বর গ্রুপটাকে আমরা বলবো এস ব্লক। সাধারণ ইলেকট্রন বিন্যাস লিখবো ns1 থেকে 2। কেন ns1 থেকে 2? এটা ns1 আর এটা ns2, ওই জন্য দুটোকে মিলিয়ে দিলে কি হবে, ns1 থেকে 2, হ্যাঁ কি না?
আচ্ছা, এবারে কি বলবো, 13 থেকে 18 পর্যন্ত সবার দেখবে লাস্ট ইলেকট্রন পি তে ঢুকেছে, দেখো সবার পি তে ঢুকেছে, ওই জন্য এটা পি ব্লক। এটা NH2NP1, তারপর এটা NH2NP2, NH2NP3, এরকম করে করে 13 থেকে 18 হবে NH2NP 1 থেকে 6। আবার 3 থেকে 12, 3 যেমন NH2n-1 D1 করছো, 4 হবে NH2n-1 D2, এরকম করে n-1 D10 পর্যন্ত, ওই জন্য n-1 D 1 থেকে 10। আর NH2টা এখানে NS 1 থেকে 2 কেন লিখলাম জানো? তুই বলো তো NS তো 2 হচ্ছে, 1 থেকে 2 লিখলেন কেন? তো এই স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক পর্যন্ত দেখবে মাঝখানে ক্রোমিয়াম আর কপারটা ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, পরমাণু গঠনে বুঝতে পারছো? তো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের কি ছিল বলো তো? যেটা D9 হয়েছিল সেটা D10 হয়ে যাচ্ছিল, আর 4s-টা 4s1 হয়ে যাচ্ছিল। তো এই S1 তো হচ্ছে মাঝে মাঝে, তুমি ক্রোমিয়াম আর কপারের ইলেকট্রন বিন্যাসটা দেখবে D1 হয়, এই সরি S1 হয়, ওই জন্য ওদের দুজনে তো এর মধ্যেই আছে, ওই জন্য ওদের কথাও চিন্তা করে S2 তো সবসময় হয় না, মাঝে মাঝে তো S1ও হয়, ওই জন্য S1 থেকে 2 কথাটা লেখা হয়েছে। ডি ব্লক টোটালের সাধারণ ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ কি না? তো এইভাবে করা হয়েছে। এখন বলবো 3টে ব্লক হলো এস ব্লক, পি ব্লক, ডি ব্লক। এবার একটা কথা বলি শোনো, এই যে 6 নম্বর পর্যায়ে 57 পরে হয়ে গেছে 72, অ্যাকচুয়ালি 58 থেকে 71 মৌল কোথায়? এই 14টা মৌল এখানেই আছে, তার মানে 6 নম্বর পর্যায়ে 3 নম্বর গ্রুপে। এই 89 এর পর 104 হয়ে গেছে, 90 থেকে 103 মৌল কোথায়? 14টা মৌল এখানেই আছে, মানে 7 নম্বর পর্যায়ে 3 নম্বর শ্রেণী, যেটা আমরা নিচে লিখেছি। এই দুটো যে এলিমেন্টস মানে দুটো পর্যায় তো এখানেই আছে বলে আমরা এই টোটাল 14টা মৌলকে আমরা বলবো ল্যান্থানাইড মৌল বা 4m মৌল। কেন 4m মৌল? এদের লাস্ট ইলেকট্রন দেখবে 4f এ ঢুকেছে। আবার এই 14টা মৌল 90 থেকে 103 এরাও দেখবে এখানে রাখা আছে, তো এদেরও লাস্ট ইলেকট্রন 5f এ ঢোকে, এদেরকে বলে অ্যাক্টিনাইড মৌল। কারণ এরা টোটাল 14টা মৌল ল্যান্থানামের সঙ্গে রাখা আছে বলে ল্যান্থানাইড মৌল বলে, এই 14টা মৌল অ্যাক্টিনিয়ামের সঙ্গে রাখা আছে বলে একে বলে অ্যাক্টিনাইড মৌল। এবং এইটার নাম হচ্ছে 4f ব্লক, এটা 5f ব্লক, মানে 4f লাস্ট ইলেকট্রন 4f এ ঢুকছে, লাস্ট ইলেকট্রন 5f এ ঢুকছে। তো যাই হোক f এ ঢুকছে, ওই জন্য এই দুটো মিলিয়ে বলা হয় f ব্লক। ওই জন্য দেখো 4f এর সাধারণ ইলেকট্রন বিন্যাস এটা, 5f এর সাধারণ ইলেকট্রন বিন্যাস এটা, দুটো মিলিয়ে f ব্লকের সাধারণ ইলেকট্রন বিন্যাস এইটা NH2। ঠিক আছে, এটাকে ল্যান্থানাইট, এটা অ্যাক্টিনাইট। ওকে, তাহলে টোটাল তুমি 4টে ব্লকে ভাগ করলে এটা তুমি শিখে গেলে। আমি এখানে একটা কথা বলতে পারি একটা পেজ নিয়ে, যে তুমি কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থান কিভাবে তুমি নির্ণয় করবে। ঠিক আছে, দেখো একটা আমি কথা বলি, ধরো আমি তোমাকে বললাম পটাশিয়াম 19 ইলেকট্রন বিন্যাস করছো, 1s2 2s2 2p6 3s2 3p6 4s1, ঠিক 6 6 12 13 14 15 16 17 19, এটা হলো। নেক্সট বললাম ফসফরাস 15, 1s2 2s2 2p6 3s2 3p3। আর কি বললাম না, আর বললাম নিকেল 28, 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d8। এগুলো কিন্তু সব পরমাণুর গঠন থেকে আসে, তাই না? ইলেকট্রন বিন্যাস শিখে গেছো। তো এখন আমি যে কথাটা বলতে চাইছি, দেখো একটা কথা বলি, তোমরা সবাই পর্যায় সারণী দেখছো, পর্যায় সারণী ক্লাস করছো, যারা হয়তো তুমি মনে করছো যে আমি কি চ্যাপ্টার করব না করব বা অন্য চ্যাপ্টার করেছি এটা হবে কি হবে না, পরমাণুর গঠনের ক্লাস 1 আর ক্লাস মানে এক পরমাণুর গঠনের যে ইলেকট্রন বিন্যাস মানে হচ্ছে এই যে 1s2 2s2 এটা সাধারণত দুটো ক্লাসে হয়। যাই হোক আমি এখন ক্লাস বলবো না, যেহেতু একটা চ্যাপ্টারই একটা ভিডিওর মধ্যে দিচ্ছি, তা ওইটা যদি জানা হয়ে যায় সব চ্যাপ্টারের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু পরমাণুর গঠনের ইলেকট্রন বিন্যাস তোমাকে শিখতেই হবে প্রথম কাজ। ওটা শিখলে পর্যায় সারণী পুরো কমপ্লিট, পর্যায় সারণী শিখলে কেমিক্যাল বন্ডিং কমপ্লিট, কেমিক্যাল বন্ডিং শিখলে এস ব্লক পি ব্লক সবই কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, প্রধান কাজ এটা। যদি কেউ কোনো কমেন্ট করতে চাও অবশ্যই কমেন্ট করবে, যে যদি কেউ মনে করো যে ইলেকট্রন বিন্যাস শেখার জন্য পার্টিকুলার একটা ভিডিও দিন, তাহলে একটা ক্লাসের মধ্যে আমি একটা ভিডিও শুধু ইলেকট্রন বিন্যাস কিভাবে বের করতে হয় সেটা নিয়ে আমি আসবো। ঠিক আছে, আর যদি এমনি এখন আর্জেন্ট বেসিসে দেখতে চাও, তোমরা তো জানোই অনেকেই বা অনেকে জানো না, চ্যানেলে দেখো সব চ্যাপ্টারে সব ক্লাসের ভিডিও আছে আগে, সেগুলো একটু পুরানো ভিডিও। যেমন আমি পিরিয়ডিক টেবিলে দেখবে 3টে ভিডিও ছাড়া আছে, মানে ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 করে, তাই না? তো সেগুলো দেখতেই পারো, এই একই কনসেপ্টই দেওয়া আছে। এখন যে নতুন ভিডিওগুলো ছাড়ছি একটা চ্যাপ্টারের মধ্যেই, মানে একটা ক্লাসের মধ্যেই পুরো টোটাল চ্যাপ্টারটা, কোনো ক্লাস বেসিসে নয়। যদি পুরানো ভিডিওগুলো দেখতে চাও আরো ফার্দার কনসেপ্টের জন্য ক্লাস ওয়াইজ পাবে, হয়তো একটা চ্যাপ্টারে 2, 3টে বা 4টে বা 2টো করে ভিডিও আছে। ঠিক আছে, সরি ফাইলটা প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আমি এস ব্লক পি ব্লক ডি ব্লক মৌল তাদের অবস্থান কিভাবে নির্ণয় করে। এফ ব্লক মৌলের অবস্থান নির্ণয় নিয়ে কোনো ঝামেলা নেই,
এফ ব্লক তো সবাই 6 নম্বর পর্যায়ে, 7 নম্বর পর্যায়ে, 3 নম্বর শ্রেণীতে। ধরো এই আছে, প্রথম আমি একটা কথা বলবো, এর লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকেছে? এসে, ব্যাস কোনো চিন্তা নেই, এস ব্লক। এর লাস্ট ইলেকট্রন কোথায় ঢুকেছে? পিতে, কোনো চিন্তা নেই, পি ব্লক। ব্লক। এর লাস্ট ইলেকট্রন ডিতে ঢুকেছে, কোন ব্লক? ডি। ব্লক নিয়ে কোনো চিন্তা নেই, পর্যায় নিয়েও কোনো চিন্তা নেই। এখানে হাইয়েস্ট কক্ষ কত দেখতে পাচ্ছ? 4, তাহলে পর্যায় 4, মানে 4 নম্বর পর্যায়ে অবস্থান করবে। এখানে হাইয়েস্ট কক্ষ দেখতে পাচ্ছ কত? লাস্ট সংখ্যা কত দেখতে পাচ্ছ? 3, তাহলে 3টাই হচ্ছে পর্যায়। হাইয়েস্ট যেটা দেখতে পাবে পর্যায় 3। এখানে হাইয়েস্ট কত দেখতে পাচ্ছ? 4। 3 থাকলে দেখো হাইয়েস্ট কিন্তু 4 আছে, তাহলে এর পর্যায় কিন্তু 4। প্রবলেমটা শ্রেণী নিয়ে। শ্রেণীর ক্ষেত্রে নিয়ম হচ্ছে প্রত্যেকটা ব্লকের আলাদা আলাদা নিয়ম। এর ক্ষেত্রে শ্রেণীর নিয়ম হচ্ছে এক্স, এর ক্ষেত্রে শ্রেণীর নিয়ম হচ্ছে এক্স প্লাস 10, এর ক্ষেত্রে শ্রেণীর নিয়ম হচ্ছে এক্স প্লাস ডিতে ইলেকট্রন। মানে এস ব্লকের নিয়ম হচ্ছে শ্রেণী সংখ্যার নিয়ম এক্স, পি ব্লকের শ্রেণী সংখ্যার নিয়ম হচ্ছে এক্স প্লাস 10, আর ডি ব্লকের শ্রেণী সংখ্যার নিয়ম হচ্ছে এক্স প্লাস ডিতে ইলেকট্রন। এক্সটা কি? এক্স মানে শেষ কক্ষে ইলেকট্রন সংখ্যা। শেষ কক্ষ মানে এই হাইয়েস্টটা যেটা দেখলে, মানে হাইয়েস্ট সংখ্যাটা কোন? 4, 4 ইলেকট্রন কত? 1, তার মানে এক্স এর মান 1, তার মানে এর শ্রেণী হচ্ছে 1, হয়ে গেল। এর হাইয়েস্ট কত বলেছে? পর্যায়টা 3, তাহলে 3 এ মোট ইলেকট্রন কত? দেখো 3 মানে এটাও 3, এটাও 3, তাহলে এই টোটাল 3 এ ইলেকট্রন কত? 3 2 5, তাহলে এক্স এর মান 5, তার সঙ্গে 10 যোগ করতে মানে 15 নম্বর শ্রেণী, তার মানে হবে অ্যান্সার শ্রেণী 15 শ্রেণী। বোঝা গেল ব্যাপারটা? পি ব্লকের ক্ষেত্রে নিয়ম প্লাস 10, ডি ব্লকের ক্ষেত্রে নিয়ম কি? এক্স প্লাস ডিতে ইলেকট্রন। এক্স মানে ওই তো শেষ কক্ষ কোনটা? 4 ইলেকট্রন দুটো, প্লাস ডিতে ইলেকট্রন, ডিতে ইলেকট্রন কটা? 8টা, তাহলে কত হলো? 10 নম্বর, তার মানে এর শ্রেণী হচ্ছে 10 নম্বর। এই হচ্ছে পর্যায় বের করা, শ্রেণী বের করা, ব্লক বের করা। মিলিয়ে নাও, দেখবে ওই পর্যায়ে ওই শ্রেণীতে অবস্থান করছে। ঠিক আছে, শিখে গেলে পুরো। নেক্সট, এখন আমরা আসবো, দেখো এইবার আমরা খুব ভালো টপিকে ঢুকবো, মন দিয়ে শুনবে। প্রথম কাজ পারমাণবিক ব্যাসার্ধ, পরমাণুর আকার। পর্যায়ের বাম দিক থেকে ডান দিক, কোন পর্যায়ের আর কোন গ্রুপের উপর থেকে নিচে কিভাবে ধর্মগুলো পরিবর্তন হচ্ছে সেগুলো নিয়ে জানতে হবে। প্রথমে আসছি পারমাণবিক ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ কোন পর্যায়ে বাম দিক থেকে ডান দিক গেলে ছোট হয়, আর গ্রুপের উপর থেকে নিচে গেলে বড় হয়। দেখতেই পাচ্ছ কেন হচ্ছে। কোন একটা পর্যায়ের আমি দেখো প্রত্যেকটা ইলেকট্রন বিন্যাস, ছোটবেলার ইলেকট্রন বিন্যাস করছি, প্রত্যেকেই দুটো করে কক্ষ, কক্ষ সংখ্যা দুটো করে। আর উপর থেকে নিচে গেলে দেখো কক্ষ সংখ্যা একটা করে বেড়ে যাচ্ছে। কক্ষ সংখ্যা বেড়ে গেলে স্বাভাবিকভাবেই বাইরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের দূরত্ব বেড়ে যায়। আবার এই ভিতরের কক্ষগুলো যে পর্দার কাজ করছে, স্ক্রিনের কাজ করছে, মানে আকর্ষণটা কমিয়ে দিচ্ছে, ওই জন্য আকারটা বড় হয়ে যায়। আর এখানে তো বাম দিক থেকে ডান দিক গেলে পর্দার প্রভাব কোনো পরিবর্তন হচ্ছে না, দূরত্বও কোনো পরিবর্তন হচ্ছে না, শুধু একটা কথা মাথায় রাখো, নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে। তুই বলবি হ্যাঁ স্যার এখানেও তো প্রোটন বেড়ে যাচ্ছে 3, 11, কিন্তু এখানে প্রোটন বাড়লে কি হবে? কক্ষ সংখ্যা বেড়ে যাচ্ছে বলে দূরত্বটা বেড়ে যাচ্ছে, পর্দার প্রভাব বেড়ে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে? কক্ষ সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না বলে এখানে প্রোটন সংখ্যাটা বেশি ফ্যাক্টর করবে। তো প্রোটন সংখ্যা বাড়লে দেখো, প্রোটন সংখ্যা 4 থেকে 5 থেকে 6 হলো, প্রোটন সংখ্যা যত বাড়ছে তত বাইরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বাড়বে। কারণ প্রোটন সংখ্যা পজিটিভ চার্জ যত বাড়বে, বাইরের ইলেকট্রনের নেগেটিভ চার্জের সাথে আকর্ষণ বাড়বে। যত আকর্ষণ বাড়বে তত কাছে সরে আসবে, আকারটা ছোট হবে। ওই জন্য বাম দিক থেকে ডান দিকে আকার ছোট হয়, আর ওপর থেকে নিচে গেলে কক্ষ সংখ্যা বাড়ে বলে আকারটা বড় হয়। একটা জিনিস মাথায় রাখবে, তাহলে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণুর আকার ছোট হয়, মানে সব থেকে ডান দিকে আছে নোবেল গ্যাস, তাহলে বলবো পরমাণুর আকার সব থেকে ছোট নোবেল গ্যাস। কিন্তু আমরা বলি কার? হ্যালোজেনের। এটা কেন? পারমাণবিক ব্যাসার্ধের আবার 3টা ভাগ আছে। ধাতুর ক্ষেত্রে একটা পরমাণু আর একটা পরমাণুকে টাচ করে থাকে, যেমন সোডিয়াম। কোন সমযোজী মৌলের ক্ষেত্রে একটা পরমাণুর সাথে আরেকটা পরমাণু এরকম ওভারল্যাপ হয়ে থাকে। কিন্তু নোবেল গ্যাসের ক্ষেত্রে একটা পরমাণু আরেকটা পরমাণু থেকে অনেকটা দূরে থাকে। তো আমরা যেটা পারমাণবিক ব্যাসার্ধ নির্ণয় করি, বাস্তবে একটা সেন্টার আর একটা সেন্টারের মাঝে দূরত্ব বের করে তাকে হাফ করে দিই, সেটাই আমরা ব্যাসার্ধ ধরি, এটাকে ধাতব ব্যাসার্ধ বলে, এটাই অরিজিনাল ব্যাসার্ধ। কিন্তু এখানে যদি একটা সেন্টার আর একটা সেন্টারের মাঝে দূরত্বকে আমরা হাফ করে দিই, সেটাকে যদি ব্যাসার্ধ ধরি, দেখো নর্মাল ব্যাসার্ধ থেকে ছোট হচ্ছে, এটাকে আমরা সমযোজী ব্যাসার্ধ বলি। এখানে যদি একটা সেন্টার আর একটা সেন্টারের মাঝে দূরত্বকে আমরা যদি 2 দিয়ে ভাগ করে দিই, হাফ করে দিই, করলে যে ব্যাসার্ধ হচ্ছে দেখো নর্মাল ব্যাসার্ধ থেকে একটু বড় হয়ে যাচ্ছে, এটাকে আমরা বলি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। নোবেল গ্যাসের ক্ষেত্রে এই ব্যাসার্ধ পরিমাপ করা হয় বলে আকারটা ওই জন্য বড় হয়ে যায়। বাস্তবে আকার বড় নয়, ভুল করে পরিমাপ করছে বলেই তো বড় হয়ে যাচ্ছে, মানে এর ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ পরিমাপ করা হয়। সেই জন্য পরমাণুর আকার ধরা হয় ছোট হয় সব থেকে হ্যালোজেনের। নোবেল গ্যাসের ক্ষেত্রে এই ব্যাসার্ধ পরিমাপ করা হয় বলে আকারটা বড় ধরে নেওয়া হয়। বোঝা গেল ব্যাপারটা?
তো এখন কথা হচ্ছে যে পারমাণবিক ব্যাসার্ধ শিখে আমার লাভ কি? ছোট হয়। এই পারমাণবিক ব্যাসার্ধ যে বাম দিক থেকে ডান দিক গেলে ছোট হয়, এটা শিখে যাওয়া মানে সব ধর্ম সম্পর্কে ডিটেলস আলোচনা তুমি পেয়ে যাবে, প্রত্যেকটা জিনিস। একটা কথা বলি, যদি পরমাণুর আকার ছোট হয়ে যায়, দেখো বাম দিক থেকে ডান দিক যা হবে গ্রুপের ওপর থেকে নিচে তার উল্টোটা হবে, কমে বাড়ে কমে বাড়ে, বুঝছো? সব উল্টোটা হবে, এখানে বাড়লে এখানে এই বরাবর কমবে, ঠিক আছে? তো আকার কমে যায়, এটা তুমি শিখে গেছো। ধাতব ধর্ম মানে কি? আচ্ছা একটা ধাতুর উদাহরণ দাও তো। সোডিয়াম। সোডিয়াম কি হয়? Na প্লাস না Na মাইনাস? Na প্লাস, মানে ইলেকট্রন বর্জন করে। ইলেকট্রন বর্জন কে করবে বলো? আকার যা ছোট, আকার ছোট মানে ইলেকট্রন আর প্রোটনের তো আকর্ষণ তীব্র, ও তো বর্ষণ মানে ইলেকট্রন ছাড়তে চাইবে না, তাহলে বর্জনের প্রবণতা কম, তার মানে ধাতব ধর্ম কমবে। ওই জন্য দেখো ধাতব ধর্ম কমছে, কারণ উপর থেকে নিচে গেলে ধাতব ধর্ম বাড়বে। প্রত্যেকটা জিনিস কি জানলেই তুমি বাম দিক থেকে ডান দিক আর ওপর থেকে নিচে পেরে যাবে। আবার ধাতুর অক্সাইডকে বলে ক্ষারীয় অক্সাইড, ওই জন্য অক্সাইডের ক্ষারকীয়তাও কমবে, সিম্পল ব্যাপার হয়ে গেল। জারণ ধর্ম, দেখো ইলেকট্রন গ্রহণ করলে আমরা তাকে বলি নিজের বিজারণ। নিজের বিজারণ মানে তার জারণ ধর্ম, ইলেকট্রন গ্রহণ করলে। তো সিম্পল বলো, যত ডান দিকে যাচ্ছ আকার ছোট হচ্ছে, তাই ইলেকট্রন গ্রহণের প্রবণতা বাড়ে না বর্জনের প্রবণতা বাড়ে? সিম্পল, গ্রহণের প্রবণতা। কারণ যত কাছাকাছি আসছে নিউক্লিয়াস সাথে ইলেকট্রন, আরো বেশি আকর্ষণ বাড়ছে, তো আকর্ষণ যত বাড়বে তত বেশি ইলেকট্রন আরো চাইবে। তো বর্জনের প্রবণতা কমছে মানে তো গ্রহণের প্রবণতা বাড়বে, মানে জারণ ধর্ম বাড়ে, ওপর থেকে নিচে গেলে কম। সিম্পল। নেক্সট আসছে আয়নন বিভব। আয়নন বিভবটা কি? আয়নন বিভব বলছে কোনো পরমাণু আছে, তার থেকে একটা ইলেকট্রন টেনে বের করো। বের করতে গেলে নাকি তার উপর শক্তি প্রয়োগ করতে হয়। স্বাভাবিক, ও কেন তোমার ইলেকট্রন ছাড়বে? ওর ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের সাথে একটা তীব্র আকর্ষণ আছে, তবু তুমি জোর করে ইলেকট্রন তুমি বের করো, তাহলে তোমাকে ওর উপর শক্তি প্রয়োগ করতে হবে না? যে শক্তি প্রয়োগ করছো তাকে বলে আয়নন বিভব। যার ইলেকট্রন বের করা যত কঠিন তার ক্ষেত্রে তত বেশি শক্তি প্রয়োগ করতে হবে। এবার তুমি বল, যার আকার বড় তার ক্ষেত্রে ইলেকট্রন বের করা কঠিন না যার ছোট? অবশ্যই যার ছোট। ছোট হলে ইলেকট্রন প্রোটন আকর্ষণ বেশি। আকর্ষণ বেশি মানে কি? তার মানে ইলেকট্রন বের করা কঠিন হবে না, আকর্ষণ তো তীব্র। ছোট পরমাণু মানে কাছাকাছি আছে, কাছাকাছি আছে মানে ইলেকট্রন আর নিউক্লিয়াস তো খুব কাছাকাছি, মানে তীব্র আকর্ষণ আছে, ইলেকট্রন বের করা কঠিন, তার মানে বেশি শক্তি প্রয়োগ করতে হবে, মানে আয়নন বিভব বেশি। ওই জন্য বাম দিক থেকে ডান দিক গেলে দেখো আয়নন বিভব বাড়ে, ওপর থেকে নিচে গেলে কমে। হয়ে গেল আয়নন বিভব। ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি পুরো আয়নন বিভবের উল্টো। ইলেকট্রন তুমি ওকে দাও, দিলে ও খুশি হয়ে তোমাকে শক্তি দেবে, হবে M মাইনাস। দেখো এটা ইলেকট্রন ছেড়েছে বলে M প্লাস, এটা M থেকে M মাইনাস হয়েছে। এখন কথাটা হচ্ছে, এ যদি সত্যি ইলেকট্রন চায়, তুমি যদি ওকে ইলেকট্রন দাও তা খুশি হয়ে তোমার শক্তি দেবে না? যদি চায়, তার মানে ইলেকট্রন নেবে, নিয়ে খুশি হয়ে শক্তি ছাড়বে। কে বেশি ইলেকট্রন চায়, এ না এ? এর ক্ষেত্রে ইলেকট্রন যদি নেয়, এর নিউক্লিয়াস জামতলায় আর ইলেকট্রন বেলতলায়, মানে দুজন অনেক দূরে, ইলেকট্রনকে ধরে রাখবে কি করে? আকর্ষণই পাবে না, তো অনেক দূরে দূরে থাকছে। এখানে তো কাছাকাছি, একজন যদি এক্সট্রা আসে, কাছাকাছি নিউক্লিয়াস আছে মানে আকর্ষণে ধরে রাখতে পারবে, ওই জন্য এর ইলেকট্রন গ্রহণের প্রবণতা বেশি। ওই জন্য ইলেকট্রন গ্রহণের প্রবণতাও যেহেতু এর বেশি, ওই জন্য ইলেকট্রন আসক্তিও এর বেশি। ওই জন্য ইলেকট্রন আসক্তি বাম দিক থেকে ডান দিক গেলে বাড়ে, ওপর থেকে নিচে গেলে কমে। তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রন আসক্তি একই ব্যাপার, শুধু ইলেকট্রন আসক্তি মানে বিচ্ছিন্ন পরমাণু বাইরের কোন ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতা, আর তড়িৎ ঋণাত্মকতা মানে বন্ধনে আবদ্ধ অবস্থায় কোন ইলেকট্রন নিজের দিকে টানার ক্ষমতা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। মানে একটা সিঙ্গেল পরমাণু ইলেকট্রন গ্রহণ করাকে বলে ইলেকট্রন আসক্তি, আর একটা পরমাণু আরেকজনের সাথে বন্ড করে আছে, সেই বন্ডের ইলেকট্রন নিজের দিকে টানাকে বলে তড়িৎ ঋণাত্মকতা। ওই জন্য একইভাবে সবকিছু হবে। শুধু একটা কথা বলবো তোমাদের, সবই বাম দিক থেকে ডান দিক গেলে বাড়ে, ওপর থেকে নিচে গেলে কমে, কি বাম দিক থেকে ডান দিক গেলে কমে, ওপর থেকে নিচে গেলে বাড়ে। শুধু এই যে বারুক বা কমুক লাস্ট কত পর্যন্ত যাবে? শেষ নোবেল গ্যাস। বারুক বা কমুক মানে নোবেল গ্যাসের পরে তার মূল্য নেই। কোনগুলো নোবেল গ্যাসের আগেই আটকে যাচ্ছে, যেমন আকার হাইয়েস্ট, মানে সব থেকে কমছে বটে, সব থেকে কম কার? হ্যালোজেনের। ধাতব ধর্ম কমছে, সব থেকে কম কার? হ্যালোজেনের। নোবেল গ্যাস পর্যন্ত আর যাচ্ছে না। জারণ ধর্ম বাড়ছে, সব থেকে বেশি কার? হ্যালোজেনের। ইলেকট্রন আসক্তি বাড়ছে, সব থেকে বেশি কার? হ্যালোজেনের। তড়িৎ ঋণাত্মকতা বাম দিকে ডান দিকে গেলে বাড়ছে, সব থেকে বেশি কার? হ্যালোজেনের। আয়নন বিভব বাড়ছে, সব থেকে বেশি কার? নোবেল গ্যাসের। একমাত্র আয়নন বিভবটা হাইয়েস্ট নোবেল গ্যাস হয়,
মানে হাইয়েস্ট হোক বা লোয়েস্ট হোক, এটা হাইয়েস্ট হচ্ছে মানে বাড়ছে বলে তাই নোবেল গ্যাস পর্যন্ত লাস্ট যাচ্ছে, বাকিগুলো নোবেল গ্যাস পর্যন্ত যাচ্ছে না, হ্যালোজেনে গিয়ে আটকে যাচ্ছে। কেন বলো তো? অ্যাকচুয়ালি দেখো, যেখানে ইলেকট্রন বর্জন গ্রহণের প্রবণতা আসছে সেখানে নোবেল গ্যাস, অ্যাকচুয়ালি নোবেল গ্যাস তো স্টেবল, বুঝতেই পারছো, সুস্থিত ইলেকট্রন বিন্যাস, সে কেন ইলেকট্রন বর্জন গ্রহণ করতে যাবে? সেই জন্য হ্যালোজেনে গিয়েই লাস্ট কথা হয়ে যাচ্ছে। তা তুমি বলবে আয়নন বিভবটা তাহলে কেন হচ্ছে? দেখো, আয়নন বিভব আবার অন্য, আয়নন বিভবের সংজ্ঞা কি বলছি, ইলেকট্রন বের করতে গেলে যে শক্তি দিতে হয়। তো নোবেল গ্যাস তো স্টেবল, তো স্টেবল মানে তোর ইলেকট্রন বের করা যাবে না, তো যাবে না মানে তো বেশি শক্তি দিতে হবে, মানে আয়নন বিভব তো বেশি, ওই জন্য আয়নন বিভব হাইয়েস্টের দিক থেকে নোবেল গ্যাসটাই লিখতে হবে। বোঝা গেল? বাকিগুলো হ্যালোজেন পর্যন্ত লাস্ট যাচ্ছে। তো পুরো বুঝে গেলে। এইবার আমি যেটা বলতে চাইছি, এই যে আয়নন বিভব বা ইলেকট্রন আসক্তি বা তড়িৎ ঋণাত্মকতা শিখলে বা জারণ ধর্ম বিজারণ ধর্ম যা কিছু শিখলে, সব তো বুঝে গেলে। একটা কথা বলি, এই দুটো টার্ম আয়নন বিভব আর ইলেকট্রন আসক্তি অনেক কিন্তু ব্যতিক্রমী ব্যাপার আছে, সেগুলো কিন্তু একটু ভালো করে শিখতে হবে। তুমি বললে আয়নন বিভব বাম দিক থেকে ডান দিক গেলে বাড়ে। দেখো, আমি ইচ্ছা এই মানগুলো মুখস্থ করো না, মানে আমি বই থেকে যে ভ্যালুগুলো আছে বা যে সার্চ করলে দেখতে পাবে এই ভ্যালুগুলোই আসবে ইলেকট্রন ভোল্ট পার অ্যাটমে। আমি দেখাতে চাইছি সত্যি সত্যি কিরকম ভাবে বেড়েছে। দেখো, এর থেকে বেশি বেশি বেশি, কিন্তু মাঝখানে মাঝখানে দেখো কমেও গেছে, দেখো এর থেকে কম, ওই জন্য সেগুলো ব্যাকেট করে রেখেছি। দেখো, এই চারটে জোর ব্যতিক্রম পর্যায়ে বরাবর, আয়নন বিভব বাম দিক থেকে ডান দিকে গেলে বাড়ে আর উপর থেকে নিচে গেলে কমে বললে, তো এই চারখানা জোর ব্যতিক্রম বুঝতে রাখতে হবে। পরীক্ষায় যখন সাজাতে দেবে তোমায়, তোমরা বললো লিথিয়াম, বেরিলিয়াম, বোরন আর কার্বন, আয়নন বিভবের উদ্যোগক্রমে সাজাও। কি করবে? লিথিয়াম, তারপরে বোরন, তারপরে বেরিলিয়াম, তারপরে কার্বন, এটা অ্যান্সার হবে। কারণ এটা দুটো ব্যতিক্রম, আগে বোরন হবে তারপর বেরিলিয়াম হবে। এটা কেন যদি বলি, দেখো, যখনই কোনো ব্যতিক্রমী ব্যাপার আসবে ইলেকট্রন বিন্যাস দিয়ে ব্যাখ্যা। বেরিলিয়াম বোরনে ইলেকট্রন বিন্যাস করেছি, এস শেষ কক্ষ 2s, এস শেষ কক্ষে 2p আছে, এর ইলেকট্রন 2s থেকে ছাড়বে, এর ইলেকট্রন 2p থেকে ছাড়বে। এখন ভাবো 2s টা স্টেবল, সুস্থিত, জানো তো শেষ কোন উপকক্ষ সম্পূর্ণরূপে পূর্ণ থাকলে বা অর্ধপূর্ণ থাকলে সেটা কি হয়? সুস্থিত হয়। তো এস এর সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকে? দুটোই আছে সুস্থিত। পিতে সর্বোচ্চ ইলেকট্রন কটা থাকে? ছটা থাকলে সুস্থিত, তার হাফ 3টে থাকলে সুস্থিত, কোনোটাই নেই, তার মানে সুস্থিত নয়, এ সুস্থিত নয়। তাহলে যে সুস্থিত, স্টেবল, সুখে শান্তিতে আছে, তার থেকে ইলেকট্রন বের করা কঠিন, ওই জন্য এর ইলেকট্রন বের করা কঠিন, ওই জন্য এর আয়নন বিভব বেশি হয়ে যাচ্ছে, এর আয়নন বিভব কম, ওই জন্য ব্যতিক্রম আসছে। সবগুলোই একই কারণ। তাছাড়া এস থেকে ইলেকট্রন বের করা পি এর তুলনায় কঠিন হয়, কেন জানো? নিউক্লিয়াসের সব থেকে কাছে এস থাকে, পি একটু দূরে থাকে, ওই জন্য এস এর প্রতি নিউক্লিয়াসের আকর্ষণটা বেশি থাকে বলে এস থেকে ইলেকট্রন বের করা কঠিন, এটা আর একটা কারণ। তার মানে এই যে চারটে জোর ব্যতিক্রম তোমার কিন্তু মনে রাখতে হচ্ছে, ঠিক কি না? হয়ে গেল আয়নন বিভব পুরো কমপ্লিট এই ব্যতিক্রম সমেত। এবার আসছে ইলেকট্রন আসক্তি। দেখো, ইলেকট্রন আসক্তিও বললাম বাম দিক থেকে ডান দিক গেলে বাড়ে, কিন্তু মনে রাখো ইলেকট্রন আসক্তিতে শক্তি কিন্তু মুক্ত হয়, মানে শক্তি ছাড়ে, সেই জন্য ইলেকট্রন আসক্তির চিহ্ন ঋণাত্মক ধরা হয়। সেই জন্য ইলেকট্রন আসক্তির সমস্ত চিহ্ন দেখো নেগেটিভ ধরা হয়েছে, ওপর থেকে নিচে বা বাম দিক থেকে ডান দিক। যেগুলো পজিটিভ আছে সেগুলো এখন একটু পরে আসছি, পজিটিভ গুলো নিয়ে এখন ভেবো না, শুধু নেগেটিভ গুলো নিয়ে ভাবো। নেগেটিভ মানে শক্তি ছাড়ে, যে এই কনসেপ্ট। তো যাই হোক, ইলেকট্রন আসক্তি বাড়ে, দেখো 60 থেকে 67 বেড়েছে, 122 বেড়েছে, 141, পজিটিভ গুলো এখন দেখো না, বেড়েছে, 328 বেড়েছে, ওপর থেকে নিচে গেলে কমে, এইখান থেকে এখানে কমেছে, দেখো এইখানে বেড়ে গেছে। এখানে আবার ব্যতিক্রম মানে প্রত্যেকটা গ্রুপের প্রথম দুটো মৌল ব্যতিক্রম, দেখো এই গোল গোল করেছি। আয়নন বিভবে যেমন এই পর্যায়ে বরাবর 4টে ব্যতিক্রম, আর ইলেকট্রন আসক্তি হচ্ছে প্রত্যেকটা গ্রুপের প্রথম দুটো মৌল ব্যতিক্রম। দেখো কমার কথা, দেখো বেড়ে গেছে, এর থেকে বেড়ে যাচ্ছে, এর থেকে বেশি, এর থেকে বেশি, এর থেকে বেশি। এটা কেন? এটা একটু শুনে নাও। দেখো, আমি যদি বলি ফ্লুরিন আকার ছোট, ক্লোরিন আকার বড়, তুমি বলছো যে এর ইলেকট্রন গ্রহণ করার টেন্ডেন্সি বেশি, এর কম। ঠিকই, কারণ এর আকার ছোট বলে নিউক্লিয়াস ইলেকট্রনের খুব কাছে থাকবে বলে আকর্ষণটা বেশি কাজ করবে, বেশি আকর্ষণ করছে বলে ধরে রাখার ক্ষমতা বেশি। এর তো নিউক্লিয়াস অনেক দূরে, প্রোটন ইলেকট্রন নিলেও অত দূরে আকর্ষণ করে ধরে রাখতে পারবে না, ওই জন্য গ্রহণের প্রবণতা কম। তো স্বাভাবিকভাবে ইলেকট্রন যদি কম হওয়ার কথা ছিল, বেড়ে গেল কেন হঠাৎ করে? ব্যতিক্রমটা কেন হলো? দেখো, শুধু নিউক্লিয়াসের আকর্ষণ করার ক্ষমতা দেখলেই হবে না, ইলেকট্রনটা যেখানে ঢুকবে সেখানে রাখার জায়গা আছে কিনা দেখতে হবে। এর লাস্টে 2p, এর লাস্টে 3p, 2p ছোট্ট আকার, এমনি 5টা ইলেকট্রন, নিজেদের মধ্যে মারপিট ঝগড়া হচ্ছে, সবই তো সেম চার্জ, বিকর্ষণ তীব্র কাজ করছে, এখানে তো তীব্র বিকর্ষণ, একটা এক্সট্রা ইলেকট্রন ওকে দিতে চাইবে না, কিন্তু এখানে বলবে ওয়েলকাম, আসতে পারো, কারণ হচ্ছে এখানে 2p সাইজ ছোট বলে কক্ষকের
ইলেকট্রনগুলো বিকর্ষণ তীব্র মাত্রায় হয় বলে ইলেকট্রন গ্রহণের প্রবণতাটা কমে যায়। তাহলে দেখো ফ্লুরিনের আকার ছোট বলে নিউক্লিয়াস ইলেকট্রন কাছে পাচ্ছে বলে নিউক্লিয়াস চায়, কিন্তু ইলেকট্রন আবার বিকর্ষণ তীব্র ছোট টুপি কক্ষকের আকারের জন্য তখন সেই সেন্সে আবার ইলেকট্রন নেওয়ার প্রবণতা কমে যাচ্ছে। তো সেই কারণের জন্য ক্লোরিন হাইয়েস্ট, ফ্লুরিন লোয়েস্ট। মানে তার মানে ইলেকট্রন আসক্তি সব থেকে হাইয়েস্ট কে ক্লোরিন, ফ্লুরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, কিন্তু দেখো তড়িৎ ঋণাত্মকতায় কোনো ব্যতিক্রম নেই। তড়িৎ ঋণাত্মকতায় কিন্তু ফ্লুরিনই হাইয়েস্ট পৃথিবীর সব থেকে, আর ইলেকট্রন আসক্তি পৃথিবীর সব থেকে হাইয়েস্ট হচ্ছে ক্লোরিন। সব তো হলো, আর কি বলার আছে? আর বলা আছে পজিটিভ। একটা কথা শোনো, আমি এখানে একটা কথা বলেছিলাম যে তুমি যদি ওকে ইলেকট্রন দাও ও খুশি হয়ে শক্তি ছাড়বে, স্বাভাবিক। তুমি ওকে ইলেকট্রন দিয়েছো, ও ইলেকট্রন চায়, তুমি ওকে ইলেকট্রন দিলে ও তোমাকে শক্তি দেবে না? দেবে। এবার ভাবো ও যদি ইলেকট্রন না চাইলে যদি তুমি ওকে ইলেকট্রন দাও, সে নিতে চাইবে? তখন কি করতে হবে? নিতে চাইছে না মানে জোর করে তার উপরে ইলেকট্রন দিতে হবে। জোর করে করা মানে কি? তাকে শক্তি দিতে হবে, তবে তোমার ইলেকট্রন গ্রহণ করবে। তখন উল্টো কাজ হবে, মানে এম থেকে তখন এম মাইনাস হবে। ইলেকট্রন তুমি দেবে কিন্তু শক্তি ছাড়বে না, উল্টে তাকে তোমাকে শক্তি দিতে হবে, তবে সেই ইলেকট্রন তোমার নেবে। এই জন্য ইলেকট্রন আসক্তি দুটো ভাগ হয়ে যাচ্ছে, এটা ঋণাত্মক নেগেটিভ ইলেকট্রন আসক্তি, এটা পজিটিভ ইলেকট্রন আসক্তি। যে ইলেকট্রন চায় না সেই ইলেকট্রন আসক্তি পজিটিভ। যেমন এদের মধ্যে যারা বেরিলিয়াম, কে বলে দিচ্ছি দেখো ভালো করে মনে রাখবে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, নাইট্রোজেন আর অল নোবেল গ্যাস, এই চারটে ভালো করে মনে রাখবে যাদের ইলেকট্রন আসক্তি পজিটিভ, মানে অ্যাকচুয়ালি ইলেকট্রন এরা চায় না, কারণ এরা স্টেবল বলে। নাইট্রোজেনের শেষ উপকক্ষ দেখো অর্ধপূর্ণ, এরও দেখো সম্পূর্ণরূপে পূর্ণ, এরও সম্পূর্ণরূপে পূর্ণ, এরও সম্পূর্ণরূপে পূর্ণ। এরা স্টেবল, এরা চায় না। ইলেকট্রন দিলে তোমাকে শক্তিও দিতে হবে, ওই জন্য ইলেকট্রন আসক্তি পজিটিভ। তবে খেয়াল রাখবে এইগুলো যখন সাজাতে দেবে তোমাকে বাম দিক থেকে মানে ইলেকট্রন আসক্তির ঊর্ধ্বক্রমে সাজাও, মনে রাখবে ব্যতিক্রমগুলো তো খেয়াল রাখতেই হচ্ছে। পজিটিভ যারা তাদের কিন্তু ইলেকট্রন আসক্তি সব থেকে কম ধরতে হবে, কারণ পজিটিভ মানে তো শুধু ইলেকট্রন চায় না। মানে তোমাকে যখন এরকম সাজা দিয়েছে, দেখো পরের পেজে একটা কোশ্চেন আছে, দেখো নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, দেখো নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন। তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে এটা পজিটিভ, মানে কি ওর সব থেকে কম, আর ওপর থেকে নিচে গেলে আবার কমে, কিন্তু ব্যতিক্রম বলে ক্লোরিনের বেশি, ওই জন্য আগে নাইট্রোজেন, তারপর ফ্লোরিন, তারপর ক্লোরিন। ওই জন্য অ্যান্সার হবে দেখো নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, এটা অ্যান্সার হবে। বোঝা গেল? এইভাবে তোমাকে ভাবতে হবে কিন্তু সবকিছু। তো এইবার একটা কথা তোমাকে বলে নি এই প্রসঙ্গে, একটা কথা, আমি যা পড়ালাম, ইলেকট্রন আসক্তি আর আয়নন বিভবটা একটু জটিল। এই ইলেকট্রন আসক্তি আর আয়নন বিভব যা শেখালাম সবকটা কিন্তু প্রথম ইলেকট্রন আসক্তি বা প্রথম আয়নন বিভব। মানে আমি যা শেখালাম আয়নন বিভবে এম থেকে এম প্লাস হল, আর ইলেকট্রন আসক্তিতে এম থেকে এম মাইনাস হল, এই শিখিয়েছি। কিন্তু এর মতো হতে পারে আবার এম প্লাস থেকে এম টু প্লাস, আবার এম টু প্লাস থেকে এম থ্রি প্লাস, এরও তাই এম মাইনাস থেকে এম টু মাইনাস, এম টু মাইনাস থেকে এম থ্রি মাইনাস, এরকম হতে পারে। তো সেগুলো কি? এখানে যে শক্তিটা তুমি দিচ্ছ এটাকে বলছি প্রথম আয়নন বিভব। এখান থেকে এটা করার জন্য যে শক্তিটা দেবে তাকে বলবো দ্বিতীয় আয়নন বিভব। এখান থেকে এটা করার জন্য যে শক্তিটা প্রয়োগ করবে সেটাকে বলবো তৃতীয় আয়নন বিভব। আমরা কিন্তু যা আয়নন বিভব বললাম ধরে না ওটা সব প্রথম আয়নন বিভব, ঠিক আছে? মানে এখানে যে শক্তিটা দেবে সেটা প্রথম আয়নন বিভব, এখানে যে শক্তিটা দেবে দ্বিতীয় আয়নন বিভব, এখানে যে শক্তিটা দেবে সেটা তৃতীয় আয়নন বিভব। মনে রাখবে প্রথম আয়নন বিভবের থেকে দ্বিতীয় আয়নন বিভবের মান বেশি, দ্বিতীয় থেকে তৃতীয়র মান বেশি, পরপর বাড়তে থাকবে। কেন জানো? মাথায় প্লাস হয়ে গেলে প্রোটন সংখ্যা বেড়ে যাচ্ছে ইলেকট্রনের তুলনায়, তাহলে আকর্ষণ আরো তীব্র হবে, তাহলে ইলেকট্রন বের করা আরো টাফ, ওই জন্য শক্তি আরো বেশি দিতে হবে। সেই জন্য আয়নন বিভবের মান আস্তে আস্তে যত শেষের দিকে যাবে বাড়তে থাকবে। আর ইলেকট্রন আসক্তিতে কি হয়? ইলেকট্রন দিলে ও তো শক্তি ছাড়ে, প্রথমবারেই যা শক্তি ছাড়বে, দ্বিতীয়বার থেকে আর শক্তি ছাড়বে না। তুমি যদি ইলেকট্রন দাও শক্তি ছাড়বে না, তোমাকে শক্তি দিতে হবে। তৃতীয়বারেও তাই, ইলেকট্রন দিলে তোমাকে শক্তি দিতে হবে। চতুর্থবারেও তাই। মানে প্রথমটাতেই যা শক্তি মুক্ত হয়, মানে ইলেকট্রন আসক্তির নেগেটিভ চিহ্ন হবে, বাকি সব ইলেকট্রন আসক্তি দ্বিতীয়র পর থেকে সব পজিটিভ ইলেকট্রন আসক্তি। আর প্রথম ইলেকট্রন আসক্তি যে নেগেটিভ বলছো, এটা আবার চারজনের ক্ষেত্রে প্রথমটাই পজিটিভ হয়, সেইগুলো এই চারটে যেটা বলেইছি অলরেডি, তাই না? পজিটিভ হয়ে আছে, ঠিক কি না? আর সবারই দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সব ইলেকট্রন আসক্তি গুলো পজিটিভ, প্রত্যেকটা মূলের দ্বিতীয়র পর থেকে সব ইলেকট্রন আসক্তি পজিটিভ। কেন না? দেখো মাথায় যদি একবার মাইনাস এসে যায়, তাকে আবার ইলেকট্রন দিলে সে আবার নিতে চায়? এমনিতে ইলেকট্রন বিকর্ষণ হচ্ছে, তো জোর করে ইলেকট্রন দিতে হবে, ওই জন্য শক্তি প্রয়োগ করতে হবে। ওই জন্য ইলেকট্রন আসক্তি সব পজিটিভ দ্বিতীয়র পর থেকে, মানে দ্বিতীয় থেকে। তো এই পড়েছো দেখো, সবটাই প্রায় বলে দিলাম, আর কিছু নেই, কনসেপ্ট পুরো ক্লিয়ার। সন্ধিগত মৌল সম্পর্কে একটু বলবো। দেখো মোটামুটি
আমি সন্ধিগত মৌল ছোটবেলায় তোমরা শিখেছিলে 3 থেকে 12 নম্বর গ্রুপ, কিন্তু অরিজিনালি সন্ধিগত মৌল হচ্ছে 3 থেকে 11। সন্ধিগত মৌল কত নম্বর থেকে কত নম্বর বলছি? 3 থেকে কত নম্বর মৌল? কত? 11 পর্যন্ত। এটা প্রথম সন্ধিগত সারি, এটা দ্বিতীয় সন্ধিগত সারি, এটা তৃতীয় সন্ধিগত সারি, এটা চতুর্থ সন্ধিগত সারি। এইগুলো হচ্ছে সন্ধিগত। এখন কথাটা হচ্ছে 3 থেকে কিন্তু 11, 12 নয়। কেন যদি বলি, প্রথমে একটা কথা বলি, সবার ইলেকট্রন বিন্যাস যদি করো, সংজ্ঞা বলছে ভূমিস্তর অবস্থায় অথবা স্থায়ী জারণ অবস্থায় আংশিক পূর্ণ ডি উপকক্ষ থাকবে। আংশিক পূর্ণ ডি মানে D10 এর কম, মানে D1 থেকে D9 হলে তাদেরকে সন্ধিগত বলবো। দেখো একটা কথা বলি, এর D1, এর D2, D3, D5, এরও D5, D6, এর D7, এর D8, এর D10, এর D10, তাহলে এরা তো সন্ধিগত, তুমি দেখেই বুঝতে পারছো। তাহলে এদের কথা বাদ দাও, এটা সন্ধিগত, D10 এর কম হলেই হবে। তো এরা দুজন তো সন্ধিগত হওয়ার কথা ছিল, কিন্তু কপার D10 হলে কি হবে? কপারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3D10 4s1, আর জিঙ্কের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 3D10 4s2। এখন কথাটা হচ্ছে সিউ যদি 2+ করো, এখান থেকে একটা ছেড়ে দেবে লাস্ট কক্ষ থেকে, আর এখান থেকে একটা ছেড়ে দেবে, দেখো 3D9 হয়ে গেল। কিন্তু জিঙ্ক যদি 2+ করো, এখান থেকে দুটো ছেড়ে দিলে ও তো 3D10ই হয়ে থাকছে। ওই জন্য জিঙ্কটা সন্ধিগত হবে না। শুধু জিঙ্ক নয়, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি, এই গ্রুপটা সন্ধিগত হবে না, কারণ জিঙ্ক করলেও D10 হচ্ছে, আবার জিঙ্ক 2+ করলেও D10 হচ্ছে। কিন্তু কপার D10 হলেও কপার 2+ করলে D9 হয়ে যাচ্ছে। তো 2+ কেন করবো? ওই যে বললাম সংজ্ঞা, ভূমিস্তর অথবা স্থায়ী জারণ স্তর। স্থায়ী জারণ স্তর মানে 2+টার কথা বলছি। 2+এও দেখতে হবে, মৌলও দেখতে হবে। এদের মৌলতেই D10 এর কম আছে বলে সন্ধিগত, আর যাদের এমনি D10 থাকবে তার 2+ করেও দেখতে হবে সন্ধিগত হচ্ছে কিনা। তাহলে কপার D10 করলে কিন্তু এই সিউ 2+ করলে কিন্তু 10 এর কম হয়ে যাচ্ছে বলে কপার গ্রুপটা সন্ধিগত হলেও জিঙ্ক গ্রুপটা কিন্তু সন্ধিগত নয়। আর মনে রাখবে, এফ ব্লক মৌলগুলো হচ্ছে আভ্যন্তরীণ সন্ধিগত মৌল, কারণ মাঝে মাঝে D10 এর কম হয় কিছু কিছু মৌল। তো বলে দিলাম সবকটা, আর আশা করি বাকি নেই। আর লাস্টের যে লেখাগুলো ছিল দেখো, কর্ণ সম্পর্ক একটা ভালো কথা, আয়নীয় ব্যাসার্ধ বলে শেষ করব ক্লাস। কর্ণ সম্পর্ক মানে দেখো একটা ব্যাপার বলি, দেখবে কোনো মৌল বাম দিক থেকে ডান দিক গেলে যে কোনো ধর্ম, বারুক বা কমুক যাই বলো না কেন, ধরো সাপোজ লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ধরো আমি বলছি আয়নন বিভব বাম দিক থেকে ডান দিক গেলে বাড়ে, যদি এর আয়নন বিভব 50 হয়, এর তাহলে 51 হবে। আর ওপর থেকে নিচে গেলে কমে, তাহলে এর 51 হলে এর কথা হবে 50। দেখো কোনাকুনি সমান হয়ে যাচ্ছে না? এইরকম কোনাকুনি গুলো সমান হবে, এরাম গুলো নয় কিন্তু, এরাম কোনাকুনি গুলো, এটাকে বলে কর্ণ সম্পর্ক। ঠিক আছে, লাস্ট কথা বলে শেষ করবো আয়নীয় ব্যাসার্ধ। পারমাণবিক ব্যাসার্ধ তো শিখে গেছো। আয়নীয় ব্যাসার্ধ হচ্ছে দেখো, অ্যাকচুয়ালি কোনো মৌলের পরমাণুর থেকে তার ক্যাটায়নের আকার সবসময় ছোট হবে, মাথায় প্লাস চার্জ হলে, আর কোনো মৌলের থেকে তার অ্যানায়ন মাথায় মাইনাস হলে তার আকার সবসময় বড় হবে। অনেক সময় একই সংখ্যক ইলেকট্রন বিশিষ্ট অনেকগুলো আয়ন দিতে পারে, ধরো বললো Na+, M-, Mg2+, N3-। ভাবো কার মাথায় সব থেকে বেশি চার্জ? এটা, কারণ ওর আকার সব থেকে ছোট হয়, মানে প্লাস চার্জ সব থেকে বেশি কার? এর। তারপরে এর মাইনাস চার্জ, M-, সব থেকে মাইনাস চার্জ বেশি কার? এটা। মানে যত মাথায় মাইনাস চার্জ বেশি হবে তার আকার বড় হবে, আর যত মাথায় প্লাস চার্জ বেশি হবে তার আকার ছোট। এটা একটু ছোট্ট করে আমি বলে নিই কেন। দেখো ম্যাগনেসিয়ামের প্রোটন হচ্ছে 12টা, এর 11টা, এর 9টা, এর 7টা। ইলেকট্রন দুটো ছেড়ে দিয়েছে মানে 10টা, এর একটা ছেড়েছে মানে 10টা, এর একটা নিয়েছে মানে 10টা, এর 3টে নিয়েছে মানে 10টা। দেখো ইলেকট্রন সমান, ইলেকট্রন সমান মানে কক্ষ সংখ্যাও সেম, তাহলে কক্ষ সংখ্যা মেন ফ্যাক্টর নয়। তাহলে কক্ষ সংখ্যা যদি মেন ফ্যাক্টর না হয় কি দেখতে হয়? প্রোটন সংখ্যা। তাহলে যত প্রোটন সংখ্যা বেশি হবে তত আকর্ষণ বেশি, তাহলে এর প্রোটন সংখ্যা সব থেকে বেশি মানে আকর্ষণ বেশি, মানে আকারটা ছোট, ওই জন্য এর আকার ছোট হয়েছে, আর এর আকার সব থেকে বড় হয়েছে। ঠিক আছে, এখন ব্যাপার হচ্ছে যে যদি কক্ষ সংখ্যা যদি বেড়ে যেত তখন তার আকার ব্যাপার বড় হয়ে যেত। মোটামুটি সব টোটালটা কিন্তু বলে দিয়েছি, প্রত্যেকটা ধর্ম ডিটেলস আমি বুঝিয়ে দিয়েছি, কনসেপ্টের কোনো ঘাটতি হবে না এটুকু বলতে পারি। ঠিক আছে, তো এই পড়ে মোটামুটি বই নোটস যা আছে যেটা পড়ো, আশা করি কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না। দেখো এরকম ধরনের যদি ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলে থেকো, চ্যানেল সাবস্ক্রাইব করো, অবশ্যই শেয়ার করো। আর একটা কথা, কিছু ভিডিও এরকম ধরনের আমাকে যদি কিছু তোমাদের বলার থাকে, যে এরকম স্যার হলে ভালো হয়, এই হলে এই হলে, যা কিছু বলার থাকে আমাকে কমেন্ট করতে পারো, সেটা রিপ্লাই আমি অবশ্যই দেবো। ঠিক আছে, এই ধরনের অবশ্যই আমি কমেন্টের আশায় থাকলাম। আজ ক্লাস শেষ করলাম, ওকে বাই।